দেখো, আমরা আলোচনা করতেছিলাম গতদিন প্রথম অধ্যায়। কোন অধ্যায়? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম ছিল প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বলতে আমরা বুঝি যে এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সবগুলোকে ধাপে ধাপে সাজানোর যে প্রক্রিয়া, এই সাজানোর প্রক্রিয়াটাকেই বলবো আমরা শ্রেণীবিন্যাস। কি বিন্যাস? শ্রেণীবিন্যাস। এখন এই শ্রেণীবিন্যাস পড়তে গিয়ে আমরা কিন্তু টোটাল আমাদের 2.5 পর্যন্ত হয়ে গেছে। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী সবগুলো সূত্র জিনিস হয়ে গেছে। আজকে আমাদের জানার বিষয় হচ্ছে পর্ব। পর্ব মোট কয়টা? 9টি। 9টি পর্বের নাম কি সবার মুখস্থ আছে? আছে তো? গুড। তাহলে 9টা পর্বের প্রথম পর্বটার নাম হচ্ছে পরিফেরা। কি নাম? পরিফেরা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় পর্ব 1। আলোচনার বিষয় কি? পর্ব 1। পর্ব 1 পরিফেরা। 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 দেখো, এখানে আমি বুঝাইলে তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে, বাসায় গিয়ে আর কোনো পড়ার প্রয়োজন নেই, দেখলেই হয়ে যাবে। একবার ভালো করে দেখো, আগে বইয়ে লেখা আছে যেটা সেটা আগে বুঝাই, তারপর আমি আমার মতো করে বুঝাবো। বলছে যে পরিফেরার স্বভাব বাসস্থান। কি বাসস্থান? স্বভাব এবং বাসস্থান। স্বভাব মানে কি? স্বভাব মানে হচ্ছে কি, দেখো, আচরণ মানে কেউ দেখতে বা কারো আচরণ বা কারো কথাবার্তা শুনতে ভালো লাগে, কারো কথাবার্তা শুনলেই মনে হয় জগদল থাপড়াই, এমন হয় না? আছে কি? আর বাসস্থান বলতে হলে সে কে কোন পরিবেশে থাকতে পছন্দ করে। কারণ আমরা জানি যে প্রাণী জগতে যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা বাসস্থান আছে এবং আলাদা আলাদা জায়গায় কি করে? সে বসবাস করে। কারণ ব্যাঙ যে জায়গায় বসবাস করে সে জায়গায় মানুষ কখনো বসবাস করতে পারে না, আর মানুষ যেখানে করে সেখানে ব্যাঙ বসবাস করতে পারে না। তুমি যদি পুকুর থেকে একটা ব্যাঙ ধরে নিয়ে এসে মনে করতেছো যে পুকুরে ঠান্ডা লাগতেছে, লেপ কম্বল মুড়াই দিয়ে শুয়াই দাও, ওকে থাকবে? থাকবে না। এমন হতে পারে সে মারাও যেতে পারে। কারণ যার জন্য যার যেমন পরিবেশ প্রয়োজন ঠিক তদুরূপটাই হচ্ছে তার স্বভাব এবং বাসস্থান। স্বভাব এবং বাসস্থান। এখন দেখো, এখানে তোমাদের যেটা বলা আছে সবাই বইয়ের দিকে খেয়াল করো। প্রথমে বলছে যে পোরাস। কি বলছে? পোরাস। পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। পোরাস শব্দের অর্থ ছিদ্র। এবং ফেরি শব্দের অর্থ হচ্ছে বহন করা। কি করা? বহন করা। তার মানে এই পরিফেরাটা যদি আমি ইংলিশে লিখি, পরিফেরা, পি ও আর আই, বলো, এফ এফ ই আর এ, পরিফেরা, তাই না? এই পরিফেরার মধ্যে দেখো দুইটা অংশ, একটা হচ্ছে পরি, একটা হচ্ছে ফেরা। একটা হচ্ছে পরি, একটা হচ্ছে ফেরা। এই পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। এই শব্দের অর্থ কি? ছিদ্র। এবং ফেরা শব্দের অর্থ হচ্ছে বহন করা। কি করা? তাহলে কি হলো? ছিদ্র বহন করা। কি বহন করা? ছিদ্র বহন করা। ছিদ্র মানে তো বুঝি ফুটা বা গর্ত, তাই না? তাহলে দেখো, তোমরা এইটা পড়ার আগে দেখো তো যে এমন কিছু পাথর দেখা যায় যে পাথরগুলো ফুটা 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 ফুটা, এমন দেখছো তোমরা পাথর? পাথর কখন দেখছো তোমরা? কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান বা সেন্ট মার্টিন কেউ কখনো গেছিলা? কেউ যাবে নাই। যাই হোক, ওখানে গেলে দেখতে পাইতা যে পাথরগুলোর গায়ে ছোট ছোট অসংখ্য ছিদ্র থাকে, ছিদ্র বা ফুটা থাকে। এই ফুটাগুলো থাকার উদ্দেশ্য হচ্ছে এগুলো হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত। কোন পর্বের অন্তর্গত? পরিফেরা পর্বের। এখন দেখো, এখানে বলছে যে এই শব্দ দুটি থেকেই পরিফেরা এসেছে। তাহলে পরিফেরা শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? একটা হলো পোরাস, একটা কি? পোরাস, এবং একটা হচ্ছে ফেরা। একটা হচ্ছে পোরাস, একটা হচ্ছে ফেরা। এই পোরাস এবং ফেরা এই দুটি শব্দ থেকে কি শব্দ এসেছে? পরিফেরা শব্দটি এসেছে। এখন পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ। স্পঞ্জ মানে কি বলতো? বলতে পারবা? স্পঞ্জ মানে আমরা জানি নরম জিনিস। স্পঞ্জ মানে কি? নরম, তুলার মতো। এই যে নরম, নরম না? এই নরম গুলো যদি তুমি এরকম ধরো, ধরার পর যদি আবার ছেড়ে দাও, কি হয়? আগের জায়গায় চলে আসে না? একটা ফোম যদি নাও, কি নাও? ফোম। ফোমের কাজ কি? কোনো কিছুকে নিজের দিকে আকর্ষণ করা। আমরা যদি মেঝের মধ্যে বা আমাদের মাটিতে যদি তেল পড়ে যায়, আমরা ফোম দিয়ে তেলটা উঠাই না? কি বোঝো নাই তোমরা? ফোম বোঝো? তুলা বোঝো? তুলার কাজ হচ্ছে যে বস্তুটার সঙ্গে মিশাবা তাকে নিজের দিকে কি করা? টেনে নেওয়া বা আকর্ষণ করা, চুষে নেওয়া। আমরা কি করি? ফোমটা এভাবে দেই, তেলগুলো ভরে, আবার চিপ দেই, তেলগুলো কি হয়ে যায়? বের হয়ে যায়। এটাকে বলা হয় স্পঞ্জ। কি বলা হয়? স্পঞ্জ। তাহলে এই পরিফেরা প্রাণীরা কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়, মানে পৃথিবীর সব জায়গায় কি করা যায়? এদেরকে পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। কি কি প্রজাতি? সামুদ্রিক। তাহলে সামুদ্রিক প্রজাতি আমরা কি বলি বলতো? সামুদ্রিক মানে আমরা কি বুঝি? সামুদ্রিক মানে সাগর। ও সাগর যেটা, সমুদ্র সেটা সাগর।
তাহলে এই সাগরে যে প্রাণীগুলো বসবাস করে, সাগরে যে প্রাণীগুলো বসবাস করে সে প্রাণীগুলোকে বলা হয় সামুদ্রিক প্রাণী। কি প্রাণী? সামুদ্রিক প্রাণী। আবার জলে যে প্রাণীগুলো বসবাস করে তাকে কি বলি আমরা? জলজ প্রাণী। আবার স্থলে যে প্রাণীগুলো বসবাস করে তাকে আমরা কি বলি? স্থলজ প্রাণী। তাহলে এরা কি প্রাণী? সামুদ্রিক প্রজাতি। কি প্রজাতি? সামুদ্রিক প্রজাতি। সামুদ্রিক প্রজাতি। প্রজাতি বলতে বোঝানো হয় যেমন আমাদের মধ্যে জাত আছে না, মুসলমান জাত আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এতে কি জাত ধর্ম কি আলাদা না? আলাদা কি না? আলাদা। কিন্তু তাহলে এই মাছের ভিতরেও কিছু কিছু প্রজাতি আছে। দেখো তো, আমরা যেটাকে মানে মাছ বলি, টাকি মাছ বলি। টাকি মাছ চেনো তো? টাকি মাছ চেনো? গড়াই মাছ চেনো? মানে গড়াই চেনো, টাকি চেনো না। যাই হোক, গড়াই মাছ আর হলো তোমাদের হচ্ছে গতা মাছ। গতা মাছ চেনো? বা গসি মাছ? গসি চেনো? মানে যেগুলো কাদার নিচে থাকে। তাহলে কিছু কিছু মাছ আছে কাদার নিচে পাওয়া যায়, আর কিছু কিছু মাছ আছে পানির উপরে থাকে। কোথায়? কোনো কোনো মাছ পানির উপরে থাকে, কোনো কোনো মাছ পানির মাঝামাঝি থাকে। পানির উপরে বলতে উপরিভাগে। উপরিভাগ বুঝছো? দেখবা যে খাবার দিলে কিছু মাছ একদম উপরে উঠে মাথাটা বের করে দিয়ে খাবার এরকম করে খায়। আবার কিছু মাছ কি হয়? নিচ থেকে কখনোই বের হয় না। তাহলে এই যে এক একটা জায়গার এক একটা অবস্থান, এক একটা প্রজাতি কি করে? এক একটা জায়গায় অবস্থান করে। কোনো মাছ উপরের স্তরের খাবার খায়, কোনো মাছ নিচের স্তরের খাবার খায়, আবার কোনো মাছ কি করে? মধ্য স্তরের খাবারগুলো কি করে? খাবার হিসেবে গ্রহণ করে। তাহলে এরা কি প্রজাতি? সামুদ্রিক প্রজাতি। কি প্রজাতি? সামুদ্রিক প্রজাতি। তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। কি পানি? তাহলে পানি কয় প্রকার? তিন প্রকার। পানি কয় প্রকার? তিন প্রকার, মনে রাখবেন। স্বাদু, এক নম্বর হচ্ছে স্বাদু, দুই নম্বর হচ্ছে মিঠা পানি, মিঠা পানি, আর তিন নম্বরটা হচ্ছে লোনা পানি। কি পানি? লোনা পানি। স্বাদু পানি, মিঠা পানি এবং লোনা পানি। আমাদের দেশে বা আমাদের এই সময়ে এই সমাজে এসে কাছের চড়ায় বা গোবিন্দগঞ্জে উত্তরাঞ্চলে যে পানিগুলো আমরা সাধারণত পাই, এই পানিগুলো স্বাদু পানি। কি পানি? স্বাদু পানি। আর মিঠা পানি কোনগুলো? যেগুলো যে পানিতে সাধারণত মনে করো যে ইলিশ মাছ হয়, যেমন নদী অঞ্চলে, যেমন ভোলা, চাঁদপুর, এই জায়গার পানিগুলো কি পানি? মিঠা পানি। আবার লোনা পানি কোনটা? যেটা সামুদ্রিক পানি। সামুদ্রিক পানি। সমুদ্রের পানি যদি তুমি এক ফোঁটা নাও, মুখের মধ্যে দাও, জিহ্বার মধ্যে দাও, দেখবো লবণ লবণ লাগে। এই জন্য এটা লোনা পানি। কি পানি? লোনা পানি। এই সমুদ্রে আমরা সাধারণত খাবার যে লবণটা খাই, খাবারের কি আমরা লবণ ব্যবহার করি না তরকারিতে? এই লবণটা কোথা থেকে আসে? এই সমুদ্রের পানি থেকে আসে। কি থেকে আসে? সমুদ্রের পানি। এখন যদি প্রশ্ন হতে পারে স্যার কিভাবে হয়, তাহলে সমুদ্রের এই যে ঢেউ, মনে করো সমুদ্রের পানি এগুলা, তাহলে এই যে জমি থাকে না, এই জমির মধ্যে পানিগুলো কি হয়? যখন জোয়ার এবং ভাটা, সমুদ্রে গেলে বুঝতে পারো দুইটা অবস্থা, একটা হলো জোয়ার, একটা হলো ভাটা। জোয়ার কোনটা? যখন পানি উপরের দিকে উঠে আসে। কোন দিকে? উপরের দিকে উঠে আসে। আর ভাটা কোনটা? যেটা পানি শুধু নিচের দিকে কি হয়? চলে যায়। এই জোয়ারের সময় মনে করো কখনো দেখবা সমুদ্র সৈকতে এখানে চেয়ারগুলো দেওয়া আছে, কখনো দেখবা যে চেয়ারগুলো ভেদ করে পানি আর কি অনেক দূরে চলে গেছে, আবার অনেক সময় কাছাকাছি চলে আসে। তাহলে এই জোয়ারের ঢেউ, জোয়ারের সময় ঢেউ বেশি হয়। এই ঢেউয়ের স্রোতে পানিগুলো কি হয়? এই জমিতে এসে পড়ে। তখন আইল চেনো তো? আইল, আইল চেনো? জমির আইল আছে না? আইল দেয় কেন? যেন তার জমির পানিগুলো অন্য কারো জমিতে না যায়। ঠিক তদরূপ ভাবে এই আইল বেঁধে এই পানিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। এই পানি থেকে কি হয়? লবণটা তৈরি হয়। বুঝতে পারছো? এই যখন লবণটা তৈরি হলো, এই লবণটা আবার নির্দিষ্ট একটা প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ করার পরে আমাদের কি হয়? খাওয়ার উপযোগী করা হয়। দেখবা যে আমাদের দেশে সাধারণত দুই ধরনের লবণ পাওয়া যায়। একটা হলো পিউরিফাইড, মানে পরিষ্কার করা একটা লবণ, একটা হলো অপরিষ্কার লবণ। একটা পরিশোধিত লবণ, একটা অপরিশোধিত লবণ। দেখবা যারা সাধারণত তিতাস বা কম দামি লবণ যেগুলা বাজারে পাওয়া যায়, খোলা লবণ, এগুলো একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে দিবা, দেখবা যে নিচে লবণগুলো পড়বে অনেকগুলো শামুকের খোসা বা হচ্ছে অনেকগুলো ময়লা। ঠিক আছে? এগুলো কিন্তু দেখা যায়। আবার পিউরিফাইড কোনটা? আয়োডিনযুক্ত লবণ, যেগুলো যেগুলো বাজারে পাওয়া যায়, মনে করো এসিআই বা ফ্রেশ যে লবণগুলো পাওয়া যায়, ছোট ছোট চিকন চিকন দানা পাওয়া যায়, দেখবা ওগুলোর মধ্যে কিন্তু ময়লার পরিমাণটা খুব কম। কিন্তু স্বাস্থ্যকর কোনটা বলতে পারবা? স্বাস্থ্যকর কিন্তু তোমাদের এই যেটা খাবার লবণ, যেটা খোলাটা, এটাই কিন্তু খাওয়ার জন্য স্বাস্থ্যকর। কারণ কি? এখানে মেডিসিন মিশানো নাই। কারণ ওই লবণটা বেশি পরিষ্কার, যেটা বেশি পরিষ্কার সেটার মধ্যে ঝামেলাটা বেশি। বুঝতে পারছেন? দেখবা যে আমরা সাধারণত আগের সময়ে কিছু কিছু, এখন যেমন অটো রাইস মিল বের হয়েছে। অটো রাইস মিল চেনো তোমরা? অটো রাইস মিল আগে কি ছিল? আগে মনে করো ধান নিয়ে আসতো,
আসার পর নির্দিষ্ট একটা জায়গায় ধানগুলো রাখার পর পানি দিয়ে ভিজায় রাখতো, রাখার পর ডেস্কি বা পাতিলে করে সিদ্ধ করতো, করে রোদে শুকাইতো, শুকানোর পর সেটা আবার মেশিনে কি করতো, ভাঙতো, ভাঙার পর সেই চালটা কি করতাম আমরা, রান্না করে খাইতাম, তাই না? কিন্তু এখন কি হয়, এখন এমন মেশিন বের হচ্ছে যে কাঁচা ধান নিয়ে গিয়ে একবার মেশিনে দিচ্ছে, ওখানেই সিদ্ধ হচ্ছে, ওখানেই শুকাচ্ছে, ওখানেই চাল হচ্ছে, ওখানেই প্যাকেট আকারে কি হচ্ছে, বের হচ্ছে। এটা হচ্ছে অটো। তাহলে এই অটো হওয়ার কারণে খাদ্যের কিন্তু গুণাগুণ কি হচ্ছে, নষ্ট হচ্ছে। গুণাগুণ কি হচ্ছে, খাওয়ার জন্য উপযুক্ত চাল কিন্তু ছিল ঢেকি ছাটা চাল। কি ছাটা চাল? তোমার ঢেকি দেখছো? এই ঢেকি ছাটা চাল, ঢেকি ছাটা চাল, এক কথায় লাল চাল। কি চাল? লাল চাল। কিন্তু বর্তমান সময়ে ঢেকি ছাটা চাল কিন্তু এখন আর বেশি পাওয়া যায় না। এখন আর কি হয় না, পাওয়া যায় না। কিন্তু অনেক সময় এখনো এই ঢেকি ছাটা চালের আমদানি আছে। তাহলে এত কিছু বলার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে যে চকচক করলেই সোনা হয় না। চকচক করলে কি হয় না, সোনা হয় না। যেমন আমরা আপেল কিনতে গেলে দেখি যে আপেলটা চকচক করে জ্বলতেছে, সে আপেলটা আমরা কিনে নিই। কিন্তু সে আপেলের মধ্যে মোম আছে না, মোম, মোম দিয়ে পালিশ করা থাকে, এই জন্য চকচক করে জ্বলে। বুঝতে পারছেন? আমার এক স্যার ছিলেন, আমার স্যার বাজারে গিয়ে যে বেগুনটা পোকা খাওয়া, পোকা খাওয়া বোঝো তো, পোকা লাগছে যে বেগুনটাতে, সেই বেগুনটা কিনে নিয়ে আসতো। কারণ কি, যে বেগুনটাতে পোকা লাগছে সেই বেগুনটাতে কীটনাশক পড়ে নাই বা ওষুধ স্প্রে করা পড়ে নাই। আর যেটা স্প্রে করা পড়ে নাই সেটা কি খাওয়ার জন্য উপযোগী না? আর আমরা কি করি, এখনকার সময় পোকাকে মারতে গিয়ে আমরা নিজেরাই মরতেছি। পোকা কি মরে? পোকা কিন্তু মরতেছে না, আমরাই মরতেছি। দেখবা সকালবেলা বেগুন বাড়িতে স্প্রে করতেছে, বিকেলে সেই বেগুন নিয়ে এসে কি করতেছে, বাজারে বিক্রি করতেছে। সেই বেগুন আবার আমরা কি করতেছি, রান্না করে খাচ্ছি। একটা বিষ প্রয়োগ করার পরে কম করে 24 ঘন্টা পর সে ফলটা কি করা হয়, খাওয়া দরকার। কিন্তু আমরা কি করি, স্প্রে দিয়ে এসেই কি করি, সেটা আবার বিক্রি করি, আবার সুন্দর করে খেয়ে ফেলি। এখনকার সময় যেমন বড়াই বেরোচ্ছে না, মানুষ কি করে, দোকানে দেখা, ভাই বড়াই কয় টাকা, একটা বড়াই নিয়ে মুখ দিয়ে খাইলো, ধোয়া নাই কিছু নাই, করে না এমন? তাহলে কি উপকার থেকে কি হচ্ছে, ক্ষতিটাই বেশি হচ্ছে। ওই বড়াইটাতে কি দেওয়া আছে, স্প্রে করা আছে না? আচ্ছা, তাহলে দেখো এখানে বলা আছে যে এগুলো হচ্ছে প্রজাতি। তাহলে পানি কয় প্রকার? 3 প্রকার, স্বাদু, মিঠা এবং লোনা। স্বাদু পানি বলতে বোঝানো হয় পুকুরের পানি। কি পানি? পুকুরের পানি। মিঠা পানি বলতে বোঝানো হয় নদীর পানি। কি পানি? নদীর পানি। আর লোনা পানি বলতে বোঝানো হয় সমুদ্রের পানি। কিসের পানি? তাহলে এটা হলো পুকুরের পানি বা টিউবওয়েলের পানি, এটা হচ্ছে নদীর পানি, এটা হচ্ছে সমুদ্রের পানি। বুঝতে পারছো? তাহলে এই সমুদ্রে, এই লোনা পানিতে যে প্রাণীগুলো বসবাস করে এগুলো হলো সামুদ্রিক প্রজাতি। কি প্রজাতি? সামুদ্রিক প্রজাতি। তাহলে এই পরিফেরা পরের প্রাণীরা কি প্রজাতি? সামুদ্রিক প্রজাতি। কেন? কারণ তারা সমুদ্রে কি করে, বসবাস করে। এখন দেখো, এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। কি করে? দলবদ্ধ হয়ে কি করে, বসবাস করে। এখন বৈশিষ্ট্যের ভিতরে আছে সরলতম বহুকোষী প্রাণী। কি প্রাণী? সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। কি যুক্ত? ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা বা অঙ্গতন্ত্র থাকে না। উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা। কি জিলা? স্পঞ্জিলা বা এসকাইফা। স্পঞ্জিলা বা এসকাইফা। তাহলে আমি আবারও বলি, দেখি তাহলে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য স্বভাবের ক্ষেত্রে আমরা বলবো পরিফেরা শব্দটি সাধারণত দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি শব্দ হলো পোরাস। একটি শব্দ কি? পোরাস। এই পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। পোরাস শব্দের অর্থ কি? ছিদ্র। আর ফেরা শব্দের অর্থ হচ্ছে বহন করা। কি করা? বহন করা। তারপর আমি বলবো যে এই পরিফেরা সাধারণত এই দুটি শব্দ থেকে, পোরাস এবং ফেরা থেকে এসেছে। তারপর বলবো যে পরিফেরা পর প্রাণীর সাধারণত কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ। তারপর বলবো যে এই পরিফেরা পর প্রাণীরা কি প্রাণী? সামুদ্রিক প্রজাতি। কি প্রজাতি? সামুদ্রিক প্রজাতি। এখন বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি বলবো, একবারে 1 নম্বরে বলবো এরা সরলতম বহুকোষী প্রাণী। শেষ। এরা সরলতম, বই দাগায় নেন, বই দাগায় নেন, অতটুকু দাগায় নেবেন। এরা সরলতম বহুকোষী প্রাণী। শেষ। 1 নম্বর শেষ। 2 নম্বরে লিখবেন যে এদের দেহ প্রাচীর কি? অসংখ্য ছিদ্রযুক্ত। দেহ প্রাচীর কি যুক্ত? অসংখ্য ছিদ্রযুক্ত। দেহ প্রাচীর অসংখ্য কি? ছিদ্রযুক্ত। এটা কয় নাম্বার? 2 নাম্বার। তারপর 3 নম্বর লিখবেন এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু কি করে? প্রবেশ করে। এই ছিদ্রপথে অক্সিজেন এবং খাদ্যবস্তু কি হয়? প্রবেশ করে। আবার 4 নম্বরে লিখবেন যে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ বা অঙ্গতন্ত্র কি করে না, থাকে না। তাহলে দেখো কত সহজ। প্রথমে বলবেন যে এরা সরলতম বহুকোষী প্রাণী। তারপর বলবেন এর দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। দেহ প্রাচীর কি যুক্ত? অসংখ্য ছিদ্রযুক্ত। তারপর বলবেন এই ছিদ্রপথে অক্সিজেন এবং খাদ্যবস্তু কি করে? প্রবেশ করে। তারপরে বলবেন যে এদের কলা বা অঙ্গ বা তন্ত্র কি হয় না, থাকে না। উদাহরণ কি? স্পঞ্জিলা অথবা স্কাইফা। স্পঞ্জিলা অথবা
এসকাইফা। যেমন পরীক্ষায় থাকলে এভাবে অপশন থাকবে, এইভাবে লেখা থাকবে নিচের নৈমিত্তিক আকারে নিচের কোনটি পরিফেরা পর্বের প্রাণী। এটা মনে করে 1 নম্বরে নিচের কোনটি কি পর্বের প্রাণী? পরিফেরা পর্বের প্রাণী। 1 নম্বর অপশন দেওয়া থাকলো হচ্ছে মনে করো অ্যাভিস। 2 নম্বর দেওয়া থাকলো হচ্ছে এসপাইরো গায়রা। 3 নম্বর দেওয়া থাকলো হচ্ছে এসকাইফা। এসকাইফা। তাহলে আমরা কোনটা দেখাবো? কোনটা দেখাবো? স্পঞ্জিলা, এসকাইফা। কারণ এসকাইফাও থাকতে পারে আবার স্পঞ্জিলাও থাকতে পারে। তাহলে আমরা জানি পরিফেরা পর্বের প্রাণী দুইটার নাম হচ্ছে, একটা হলো স্পঞ্জিলা, একটা হলো এসকাইফা। বুঝতে পারছো? তাহলে আমাদের পড়ার বিষয় হচ্ছে এর স্বভাবটা এবং বাসস্থানটা এবং কি হয় এর বৈশিষ্ট্য, একটা করে উদাহরণ সহ। পরীক্ষা আসবে যে পরিফেরা পর্বের একটি করে 3টি করে বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, এবার আমরা আসবো নিডারিয়া। কোন পর্ব? নিডারিয়া। পরিফেরা সম্পর্কে কোনো প্রশ্ন আছে কারো? বলো তো, পরিফেরা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? থাকলে বলো। নাই। আচ্ছা, এবার আসো আমরা পড়বো নিডারিয়া। কোন পর্ব? নিডারিয়া। এখন আমরা পড়বো হচ্ছে পর্বের নাম নিডারিয়া। পর্ব 2, পর্ব 2 নিডারিয়া। নিডারিয়া এটার ক্ষেত্রে সেম অবস্থা, এর স্বভাব বাসস্থানটা পড়বো এবং কি পড়বো? বৈশিষ্ট্য পড়বো। একটা করে কি পড়বো? উদাহরণ। একটা করে কি পড়বো? এখন দেখো নিডারিয়া দেখো সিনিডাক নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। এই ইতিপূর্বে সিলেন্টেরালা নামে পরিচিত ছিল। দরকার নাই, এটা বাদ। উপরে লেখা দুটো দেওয়া আছে, এই দুটো পড়বা না। পড়বা হচ্ছে স্বভাব বাসস্থান। কি বাসস্থান? স্বভাব এবং বাসস্থান। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। পৃথিবীর কোথায় পাওয়া যায়? পৃথিবীর প্রায় সর্বত্রই এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। অধিকাংশ প্রজাতি কি? আমাদের পরিফেরা ছিল সবগুলোই সামুদ্রিক, কিন্তু এটার অধিকাংশ মনে করো 5টার মধ্যে 4টা বা 5টার মধ্যে 3টা, তাই না? তার মানে অধিকাংশই কি হয়? এরা সামুদ্রিক। কিন্তু পরিফেরা পর্বের ওগুলো কি হয়? সবগুলোই। কথা বলো, কথা বলতে হবে তো। পরিফেরা পর্বের প্রাণীগুলো সবগুলো সামুদ্রিক প্রজাতি। কি প্রজাতি? সামুদ্রিক প্রজাতি। কিন্তু নিডারিয়া পর্বের প্রজাতিগুলো অধিকাংশই সামুদ্রিক। তাহলে সবগুলো এবং অধিকাংশ কি এক? তাহলে আমি যদি 5এর মধ্যে 4 দেই তাহলে কি অধিকাংশ হচ্ছে না? আবার 5এর মধ্যে যদি 5 দেই তাহলে কি সবগুলোই? বুঝতে পারছো? তাহলে সব প্রজাতি হচ্ছে পরিফেরা পর্বের গুলো সামুদ্রিক, আর নিডারিয়া পর্বের গুলো অধিকাংশগুলোই কি হয়? সামুদ্রিক প্রজাতি। এখন এদের তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এখন খাল তো বোঝো নাকি? খাল বোঝো? জমির এক সাইডে মনে করো যে তোমার একটা জমি আছে, ধানি জমি আছে, যে পাশে অনেকগুলো গাছ লাগাইছে কেউ, ছায়া হওয়ার কারণে সেখানে আবাদ হয় না, মনে করো ধান হয় না। তাহলে সেখানে কি করে? মনে করো এই এরকম একটা চতুর্কোণাকার জমি, মনে করো এই সাইডে গাছগাছালি থাকার কারণে এই সাইডে আবাদ হচ্ছে না। তাহলে সেখানে এই যে দূর পর্যন্ত ছায়া আসে, এতদূর জায়গা পর্যন্ত কি পড়ে? ছায়া পড়ে। তা কাজেই গৃহস্থ বা মালিক মনে করবে কি, এখানে যেটা আমার আবাদ হচ্ছে না, আমি এটা কি করব? গর্ত করব। কি করব? গর্ত করব। কাজেই সে মাটি কেটে নিয়ে এই জায়গাটা কি করলো? গর্ত করলো। এই গর্তটা হলো খাল। গর্তটা কি? এটা হলো খাল। এটা হলো খাল। তারপর খালের থেকে একটু বড় যেটা, সেটা কি? বিল। সেটা কি? খালের থেকে যেটা বড় সেটা কি? বিল। আবার বিলের থেকে যেটা বড় সেটা কি? নদী। বিলের থেকে বড় কি? নদী। আর হ্রদ কি বলতো? হ্রদ এবং ঝর্ণা এটা হচ্ছে মানুষের তৈরি করা জিনিস নয়। অনেক সময় দেখবা যে পাহাড়ি অঞ্চলে বা টিভিতেও দেখা যায় যে পাহাড় বেয়ে বেয়ে এরকম করে পানির ঝর্ণা ধারা পড়তেছে অনবরত, পাহাড় বেয়ে বেয়ে পড়ে। এটা হলো হ্রদ বা ঝর্ণা। এটা কিন্তু মানুষ তৈরি করে না, এটা সৃষ্টিকর্তা কর্তৃক কি কয়? তৈরি হওয়া থাকে। সারা জীবনে পানি থেকে, পাহাড় থেকে কি হয়? পানি পড়তেই থাকে। এটা হলো ঝর্ণা। এটা কি? ঝর্ণা। এই পর্বের
প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এদের সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে কি করে? সাঁতার কাটে। মুক্তভাবে কি করে? সাঁতার কাটে। পরে পেজে দেখো বৈশিষ্ট্য। দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। কি বলছে? দেহ ভ্রূণীয় দুটি কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের স্তরটিকে বলা হয় অ্যাক্টোডার্ম, আর ভিতরের স্তরটিকে বলা হয় অ্যান্ট্রোডার্ম। অ্যাক্টোডার্ম এবং অ্যান্ট্রোডার্ম। তাহলে দেহের ভিতরে কয়টা অংশ? দুইটা। দেহের ভিতরটাকে বলা হয় ভেতরটাকে বলা হয় কি বলো? অ্যাক্টোডার্ম, এবং বাইরেরটাকে বলা হয়, এই যে ভুল করলা, বাহিরের স্তরটিকে বলা হয় অ্যাক্টোডার্ম। কি নাম? অ্যাক্টোডার্ম। ইন্ট্রো বলে না, ইন্ট্রো নিচে মানে কি? আসছে। অ্যান্ট্রোডার্ম মানে হচ্ছে ভিতরে, অ্যান্ট্রোডার্ম মানে ভিতরে, আর অ্যাক্টোডার্ম মানে বাহিরে। আর পরেরটা বলা আছে দেহ গহ্বরকে সিলেন্টেরল বলে। কি বলে? সিলেন্টেরল। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। অ্যাক্টোডার্মে নিউরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আক্রমণ করা, চলন ও ইত্যাদি কাজে অংশগ্রহণ করে। দেখো এই যে পাশে যে চিত্র দেওয়া আছে হাইড্রা, কি দেওয়া আছে? হাইড্রা। হাইড্রার চিত্রগুলো দেখা যাচ্ছে, দেখো তো লেজের মধ্যে দেখা যাচ্ছে না? লেজের মতো কিছু লেজের মতো অংশ দেখা যাচ্ছে। এই লেজ দিয়ে সে কি করে? শিকার ধরে। কি করে? শিকার ধরে এবং আত্মরক্ষা করে, এবং চলনে কি করে? সাহায্য বা অংশগ্রহণ নেয়। শিকার ধরা মানে কি? নিজের খাবার কি করা? জোগাড় করা বা তৈরি করা। যেমন বাঘ কি করে? হরিণকে ধরে। হরিণকে যে বাঘ ধরলো, এটা কি করলো? শিকার করলো। কি করলো? কেন শিকার করলো? নিজের ক্ষুধা নিবারণ করার জন্য, তাই না? আবার আত্মরক্ষা বলতে বাঘ দেখে হরিণ কি করলো? দৌড়ে পালালো। তাহলে সে কি করলো? আত্মরক্ষা। আত্ম মানে কি? নিজ। আত্ম মানে নিজ। রক্ষা মানে কি? কি করা? রক্ষা করা। তাহলে নিজেকে কি করা? রক্ষা করা। এটা হলো আত্মরক্ষা। নিজেকে রক্ষা করা মানে কি? রক্ষা, আত্মরক্ষা। তারপর বলছে এখানে চলন। চলন মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তার মানে আমি এখানে দাঁড়ায় আছি, আমি কি এখন স্থির? আমি কি স্থির? তাহলে এই আমি হাঁটলাম, এটা কি চলন? এটা কি চলন? তার মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে সেটা হলো স্থির, আর হাঁটা চলাচল এটা হলো চলন, মানে গতিশীল হওয়া। কি হওয়া? গতিশীল হওয়া। এখন তুমি যদি তোমার মানে গতিশীল হতে চাও, তোমার কি বল প্রয়োগ করতে হবে না? বল মানে কি? শক্তি। বল মানে কি? বল এক প্রকার শক্তি। বল প্রয়োগ করতে না করলে কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারি না? যেতে পারি না। আমি যদি এখানে থাকি, তাহলে আমি যদি পা না ফেলি, পা ফেলতে গেলে আমার কি করতে হচ্ছে? শক্তি প্রয়োগ করতে হচ্ছে না? শক্তি প্রয়োগ না করলে আমি কি যেতে পারবো? যেতে পারবো না। তাহলে বল প্রয়োগ না করলে আমরা কি করতে পারি না? এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি না। এখন দেখো তোমাদের এখানে উদাহরণ হিসেবে আছে হাইড্রা। কি আছে? হাইড্রা। তারপর আছে ওবিলিয়া। হাইড্রা এবং ওবিলিয়া। এরপর আছে খুব ইম্পর্টেন্ট একটা পর্ব, প্লাটিহেলমিনথিস। কোন পর্ব? প্লাটিহেলমিনথিস। এখন এই প্লাটিহেলমিনথিসের মধ্যে আছে স্বভাব বাসস্থান। প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা। প্লাটি শব্দের অর্থ কি? চ্যাপ্টা। এবং হেলমিনথিস শব্দের অর্থ হচ্ছে কৃমি। হেলমিনথিস শব্দের অর্থ কি? কৃমি। কৃমি কার কার নাই? সবারই আছে, তাই না? আচ্ছা, এই কৃমির কিন্তু কয়েকটা ভাগ আছে। গোল কৃমি, ফিতা কৃমি, সুতা কৃমি, এই কৃমিগুলো হয়। ঠিক আছে? অনেক সময় দেখবা, আমাদের সময়ে আমি দেখেছি, এখন তো অনেক প্রযুক্তি উন্নত হয়েছে, যার কারণে আমরা যদি কৃমিনাশক কোনো ওষুধ খাই, খাওয়ার পর আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের সেই কৃমিগুলো পেটের মধ্যে ওষুধের মাধ্যমে মরে যায়। মরে গিয়ে আমাদের খাবার, সেই কৃমিগুলো কি হয়? মল আকারে আমাদের কি হয়? পায়ুপথ দিয়ে বের হয়ে যায়। কিন্তু আগের সময় যখন এরম প্রযুক্তি ছিল না, কৃমির ওষুধ খাওয়ার পরে বা কৃমি বেশি হয়ে গেলে মানুষের নাক মুখ দিয়ে কৃমি বের হতো। হাসতেছে। নাক মুখ দিয়ে কি হতো? কৃমি আসতো, এবং নাক মুখ দিয়ে কৃমি বেশি বের হয়েও মানুষ কি হতো? মারাও যেত। কিন্তু এখন কি নাক মুখ দিয়ে বের হয়? নাক মুখ দিয়ে বের হয় না, কারণ এখন ওষুধ বেশি পরিমাণে, অনেক পাওয়ারের ওষুধ হওয়ার কারণে এটা ওষুধটা খাওয়ার সাথে সাথে কৃমিটা আমাদের পেটের মধ্যে কি হয়? মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের মল আকারে পায়ুপথ দিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। পায়ুপথ দিয়ে বের হয়ে যায়। এখন দেখো, তাহলে এই যে কৃমি আছে, তাহলে হেলমিনথিস শব্দের অর্থ কৃমি। হেলমিনথিস শব্দের অর্থ কি? কৃমি। আর প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা। তাহলে প্লাটি হেলমিনথিস অর্থ কি হলো? চ্যাপ্টা কৃমি। কি কৃমি? চ্যাপ্টা কৃমি। এখন এই দুটি শব্দ থেকে প্লাটি হেলমিনথিস শব্দটি এসেছে। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃ পরজীবী। কি পরজীবী? দুইটা শব্দ আছে, ভালো করে খেয়াল করো, বোর্ডে দেখো। বহিঃ পরজীবী, বহিঃ পরজীবী, এবং আর একটা আছে কি?
অন্তঃপরজীবী। কি পরজীবী? অন্তঃপরজীবী। বহিত মানে কি? বাহিরের। বহিত মানে কি? বাহিরে। আর অন্ত মানে ভিতরে। অন্ত মানে ভিতরে। তাহলে আমাদের ভিতরে যে পরজীবীগুলো বসবাস করে এটাকে বলে অন্তঃপরজীবী। আবার আমাদের দেহের বাহির, এই তুমি হাসাহাসি করতেছো, কারণ কি? তাহলে আমাদের শরীরের ভিতরে যে পরজীবীগুলো অবস্থান করতেছে এটা হলো অন্তঃপরজীবী। আমাদের শরীরের বাইরে যে পরজীবীগুলো বসবাস করতেছে সেগুলো হচ্ছে বহিঃ পরজীবী। এখন প্রশ্ন হতে পারে পরজীবী কাকে বলে? আমি প্রশ্ন করলাম, কেউ বলতে পারবা? বলো বলো। মানে অন্যের উপর, যে অন্যের উপর নির্ভর করে। এটা কি উত্তর হলো? খাতা লিখে নাও, পরজীবী কাকে বলে? খাতা লিখে নাও। কাল কয় নম্বর প্রশ্ন ছিল? কাল 5 পর্যন্ত ছিল, আজকে 6। 6 নম্বর প্রশ্ন, পরজীবী কাকে বলে? অন্য কোন জীবের উপর নির্ভর করে নিজের জীবন পরিচালনা করে। তাকে পরজীবী বলে। একে ইংরেজিতে প্যারাসাইট বলে। প্যারাসাইট। যেমন উকুন। উকুন ছেলেদের নাই, মেয়েদের আছে না? ছেলেদের হয়। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? যে অন্য কোন জীবের উপর নির্ভর করে নিজের জীবন পরিচালনা করে তাকে বলা হয় পরজীবী। ইংরেজিতে একে বলা হয় প্যারাসাইট। কি বলা হয়? প্যারাসাইট। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা উকুন। কি বলতে পারি? উকুনের কাজ কি? দেখো, আমার মাথার চুল, আমার সবকিছু সে বসবাস করে করে আমারে খাবারগুলো সে আবার খায়, খায় না? তাহলে আমি যদি চুলগুলো কাটি ফেলাই, নাড়িয়ে করে ফেলাই, ওকে থাকবে? কাজেই সে পরজীবী। কাজেই সে কি? পরজীবী। আবার পরগাছাও সেম জিনিস। একটা গাছ, সে নিজের শিকড় থেকে খাবার তৈরি করতেছে, একটা গাছের সাথে একটা বট গাছের মনে করে একটা ডাল বেরোয়েছে, হয় না? এমন একটা গাছের সঙ্গে একটা গাছ হয় না? সেটা হলো পরগাছা। সেটা কি? পরগাছা। যদি মূল গাছটা কেটে ফেলো, ওটা কি বাঁচবে? বাঁচবে না। এটা হলো কি করে? অন্য কোন জীবের উপর নিজের কি করে? নিজের জীবনটা কি করে পরিচালনা করে বা অন্যের উপর নির্ভর করে। তুমি যদি খাবার খাওয়া বন্ধ করে দাও, তুমি যদি মাথায় তেল দেওয়া বন্ধ করে দাও, দেখবা যে উকুন আর থাকবে না। উকুনও দৌড়ে পালাবে। উকুন কি খাবে? উকুন কিন্তু মাথায় যে তেলগুলো দেয়, তেলগুলো খায়, এই খুশকিগুলো খায় মাথার। তাহলে পরজীবী গেল। এখন এই পরজীবীর পরে দুটো প্রশ্ন ছিল, একটা হলো বহিঃ পরজীবী, একটা হলো অন্তঃপরজীবী। তাহলে যে পরজীবীগুলো আমাদের দেহের বাহিরে অবস্থান করে সেটা হলো বহিঃ পরজীবী, আর যে পরজীবীগুলো আমাদের দেহের ভিতরে অবস্থান করে সেটা কি পরজীবী? অন্তঃপরজীবী। কি পরজীবী? অন্তঃপরজীবী। লেখা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এই পর্বের কোনো প্রাণী ভেজা বা স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। যকৃত কৃমি, ফিতা কৃমি এই পর্বের অন্তর্গত। উদাহরণটা কি হিসেবে? দেহ চ্যাপ্টা এবং উভয়লিঙ্গ। কি লিঙ্গ? উভয়লিঙ্গ। এবং বহিঃ পরজীবী ও অন্তঃপরজীবী। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। দেহ চোষক আংটা থাকে। দেহ শিকা অঙ্গ নামে এক বিশেষ ধরনের অঙ্গ থাকে, একে রেশন অঙ্গ হিসেবে কি করে? কাজ করে। রেশন অঙ্গ। রেশন কাকে বলে বলো তো? রেশন কি? প্রশ্ন, রেশন কি?
আচ্ছা, রেশন তন্ত্রটা লিখে দিই। রেশন তন্ত্র কি? আচ্ছা, আমরা সারাদিন পানি খাইলাম না? পানি খাওয়ার পরে আমাদের শরীর থেকে কি পানিগুলো বের হয়ে যায় না? ঘামের মাধ্যমে বের হয়, আবার আমাদের প্রস্রাবের রাস্তার মাধ্যমে কি হয়? বের হয়ে যায়। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি হয়? বের হয়ে যায়, সেই প্রক্রিয়াকে বলি আমরা রেশন তন্ত্র। লিখে নাও, যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে নাইট্রোজেন ঘটিত আসুক,